আজ ভোরের সূর্য উদয় হয়েছে, নতুন দিগন্ত দিয়ে পুরানো স্মৃতি ভরা থাক যত, মলিনতা মুছে দিয়ে। আজ ভোরের সূর্য উদয় হয়েছে, নতুন দিগন্ত দিয়ে পুরানো স্মৃতি ভরা থাক যত, মলিনতা মুছে দিয়ে। আজ ভোরের সূর্য ভুলে যাক যত ছিল মনে দুঃখ, নতুন বরষ আনন্দে ভরুক। ভুলে যাক যত ছিল মনে দুঃখ, নতুন বরষ আনন্দে ভরুক। মুছে যাক যত মনের দ্বন্দ্ব, ভালোবাসা বুকে দিয়ে। ওগো মুছে যাক যত মনের দ্বন্দ্ব, ভালোবাসা বুকে দিয়ে। পুরানো স্মৃতি ভরা থাক যত, মলিনতা মুছে দিয়ে। আজ ভোরের সূর্য উদয় হয়েছে, নতুন দিগন্ত দিয়ে পুরানো স্মৃতি ভরা থাক যত, মলিনতা মুছে দিয়ে। মলিনতা মুছে দিয়ে, মলিনতা মুছে দিয়ে। আজ ভোরের সূর্য নিয়ে এসেছে এমন একটা দিন, যে দিন আর 5টা দিনের মতো নয়। এই দিন শুরু করেছে এক নতুন বছরের। আর নতুন বছর মানেই হচ্ছে নতুন আনন্দে, নতুন আহ্লাদে, নতুন খাওয়া দাওয়ায়, নতুন উৎসবে মেতে ওঠার সময়। এবং আমাদের এই উৎসবের সঙ্গে কোথাও যেন সঙ্গীত সব সময় জুড়ে আছে। এবং বাংলা যে কোনো উৎসবের ক্ষেত্রে আমরা বাঙালি যে সংস্কৃতির সঙ্গে জড়িত সঙ্গীত, সেই সঙ্গীতকে বেশি প্রাধান্য দিই। সেই সূত্রেই চলে আসে কিছু এমন গান যা শুনলে আমরা আজও স্মৃতি মেদুর হই, ঠিক যেমন পুরাতনী গান। আর পুরাতনের গানের কথা যদি আমরা বলি, সে ব্যাপারে এই মুহূর্তে সারা বাংলায় এমন একজন মানুষ রয়েছেন যার দ্বিতীয় আর কেউ নেই। এই নববর্ষের সকালে নবারুণের আগে সাথী রয়েছেন স্বয়ং শ্রীকুমার চট্টোপাধ্যায়। আর আপনাদের সঙ্গে সঙ্গে আমরাও শ্রীকুমার দার গান শুনতে বসেছি। আমি অর্পণ, আমি ঝুমুর, আমি নির্মাল্য। শ্রীকুমার দা, আমাদের এই নববর্ষের উৎসব মোটামুটি কবে নাগাদ শুরু হয়েছে? মানে এই যে রীতিমতো গান গল্প মিলে যে একটা কালচার তৈরি হয়েছে, এই সংস্কৃতিটা কবে থেকে হয়েছে বলে আপনার মনে হয়? কেউ কেউ ঐতিহাসিক বলেন শশাঙ্ক মহারাজ শশাঙ্কের সময় থেকে, আবার কেউ বলেন যে সম্রাট আকবর তার জ্যোতির্বিজ্ঞানী ফতেউল্লাহ সিরাজিকে দিয়ে নতুন বাংলা ক্যালেন্ডার তৈরি করিয়েছিলেন। সেই বাংলা ক্যালেন্ডার অনুযায়ী একটা দিন ধার্য করা হয়, সেটাকে বলা হলো পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ, এই পহেলা বৈশাখের দিন এই জন্যে এটাকে ডিক্লেয়ার করা হলো যে সেই দিন সমস্ত রাজস্ব আদায় বা কর আদায় বা খাজনা আদায় করা হবে। তবে এটা তো একটু সন্দেহ আছে। আমাদের এখানে যেমন কখনো 15ই এপ্রিল হয়, কখনো 14ই এপ্রিল হয়, ঠিক আমাদের আগের দিন বাংলাদেশে এটা হবে হই হই করে। আচ্ছা। এবং ত্রিপুরা, অসমে বিহু উৎসব এই দিন পালন করা হয়, এবং সেটা ওই পয়লা বৈশাখ বা পহেলা বৈশাখ বা পুণ্যাহের দিনে বড় বড় স্টল ইত্যাদি খাওয়া দাওয়া, ওটা হইচই ব্যাপার। হ্যাঁ, এবং বাঙালি সংস্কৃতির সঙ্গে খাওয়া দাওয়া তো জড়িয়ে রয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আপনি পুণ্যাহের কথা বললেন, মানে পুণ্য দিন। তো এই যে নববর্ষের পুণ্য দিন, এটা তো আপনি ছোটবেলাতেও দেখেছেন। হ্যাঁ, কিভাবে পালন করা হয়। হ্যাঁ, তো সেই সময় কিছু স্মৃতি যদি বলেন।
বাড়িতে হই হই করে খাওয়া দাওয়া, হইচই, গান, সারা দিন গান বাজনা। সেই তখনকার দিনে গান বাজনা শেষ হতো কটায় জানেন? এই গরমকালে মালাই বরফ বলে আমাদের উত্তর কলকাতায় একবারে ভীষণ বনের দিয়া না, তো রাত্রি 1:30-2 পর্যন্ত মালাই বরফ বিক্রি হয়। তোরা ওই সিদ্ধির বরফ খেয়ে তারপর বাড়ি যাবে। সেটা রাত্রির 1টা-1:30 মিনিমাম। আচ্ছা, আমরা তো বাড়ি যাব না এখন, আমরা গান শুনবো। তো সেই জন্য যদি ওই সময় যে গানগুলো আপনি শুনতেন, যে গানগুলো শুনে বড় হয়েছেন, সেই গান থেকে যদি আমরা একটা দুটো গান শুনি। আমার খুব মনে পড়ে জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলে চন্দননগরে, তার ডাকনাম ছিল কালোবাবু। তিনি পুরুষানুক্রমে নিধুবাবুর টপ্পা শিখেছিলেন। তার কাছেই বাবার শিক্ষা, বাবাকে শিখিয়েছিলেন আর বাবা গাইতেন। ওগো বরষ হরষ জানে, রামনীতি গুপ্তের লেখা। ওগো বরষ হরষ জানে, রসোল্লাসে ভরা ভুবন, হায় কি সুখেরি আগমন, হায় কি সুখের আগমন, আগমন আগমন, হায় কি সুখের আগমন। ওগো বরষ হরষ জানে, রসোল্লাসে ভরা ভুবন, ভরা ভুবন, ভরা ভুবন, হায় কি সুখের আগমন। দুঃখতম দূরে গেল, সুখ সূর্য উদয় হলো, দুঃখতম দূরে গেল, সুখ সূর্য উদয় হলো, করে গান সুমঙ্গল, করে গান সুমঙ্গল, যত পুরজন 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 পুরজন, হায় কে সুখের আগমন, আগমন, হায় কে সুখের আগমন, আগমন 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 আগমন, হায় কে সুখের আগমন, সুখের জাগমন, সুখের জাগমন, সুখের জাগমন, সুখের জাগমন, হায় কে সুখের আগমন, আগমন আগমন, হায় কে সুখের আগমন, হায় কে সুখের আগমন, হায় কে সুখের আগমন। এই ছিল নিধুবাবুর গান। এই গানগুলো ছোটবেলা থেকে এত পছন্দ ছিল বলেই কি বাবার কাছে এই গানের হাতে খড়ি? আমার হাতে করি, বাবার হাতে। শিক্ষাটা ওই রকম করে নয়, বুঝলেন। একদিন সারাটা দিন যদি সকাল থেকে ধরুন কখনো কীর্তন শুনছি, কখনো আপনারা জানেন না, আপনারা টপ্পা পুরাতনী বলে বাবাকে জানেন, গায়ক ভক্তিমূলক বলে জানেন, কিন্তু বাবা আর এমনকি পান্নাদার ভট্টাচার্য, তার সাধনা মিটিল ইত্যাদি ইত্যাদি, এরা দুজনেই কিন্তু আধুনিক গানের লোক ছিল। আচ্ছা, হ্যাঁ, আমি কথা কথা বলি, দাও তো ছোটা মা। হ্যাঁ, পান্নাদা রেকর্ড করেছিল, একটি নদী দুধারে বাঁধিয়া ঘর, আমরা দুজনা ছিলাম একটি গায়ে, আমরা দুজনা ছিলাম একটি গায়ে,
একটি নদী দুধারে বাঁধিয়ে রাখো, আমরা দুজন ছিলাম একটি গায়ে। এটা খুব সত্যি কথা আপনাকে বলে যাচ্ছি, কারণ আমি যেখানে বসে আছি আজকে, আমরা তো বহু কাল কেটে গেল এখানে। আমি পঙ্কজবাবু থেকে শুরু করে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র একমাত্র লোক যিনি আমাকে স্টেজ পারফরমেন্সে নামিয়েছিলেন। আচ্ছা, ফাংশনে ওই মহাভারতের কথা বলতেন, গীতার কথা বলতেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা বলতেন, মাঝে মাঝে আমার গান। দামোদর মিশ্র বেনারস ঘরানার খুব বড় শিল্পী ছিলেন। আমি তার কাছে বহুকাল ঠুংরি, টপটপা ইত্যাদি সব শিখেছি। এবং তার ঠিক সামনের বাড়িতেই বিশ্ববাবু থাকতেন। স্কুল পালিয়ে আমার বেশ মনে আছে, একবারে ডিটা দিয়ে একবার গলাটা এইরকম, স্কুল পালিয়ে জানলায় গিয়ে দাঁড়িয়ে শুনছি, যদি মনে পড়ে সেদিনেরও কথা আমারে বুঝিজ প্রিয়, দিন দিন দাদা দিন আমারে বুঝিজ প্রিয়, যদি মনে পড়ে সেদিনেরও কথা আমারে বুঝিজ প্রিয়। এই শুনছি, এই নিজেকে তৈরি হচ্ছে। তখন আমি গাইতাম, যে আখিতে এত হাসি লুকানো, হ্যাঁ, কুলে কুলে তার কেন আখি ধার, যে মনের আছে এত মাধুরী, সে কেন চলেছে বয়ে ব্যথা ভার, যে আখিতে এত হাস। এখন বয়সের ভারে খানিকটা ভুলে যাই গান। আপনি তো এত এত শিল্পীদের গান শুনে ঋদ্ধ হয়েছেন, তো আমরা অনেক ধরনের গান আপনি শুনেছেন, গেয়েওছেন। আমরা যদি বিশ্বদেব চট্টোপাধ্যায়ের কথা বলি, আপনি তো তার গান শুনতে যেতেন, তো সেরকম কোনো গান যদি একটু শোনান বড্ড ভালো লাগবে আমাদের। এগুলো সেমি ক্লাসিক্যাল বলা হয়। পিওর ক্লাসিক্যালের লোক সেমি ক্লাসিক্যাল গাইবে না। এগুলো গাইতেন তখনকার দিনে আঙুরবালা দেবী, ইন্দুবালা দেবী। আমি দুজনের কাছে শিখেছি। আচ্ছা, আমি ইন্দুবালা দেবীর একটা গান বলছি। ঠিক। দাও, তোমার মনের ফুল বাগানে আমি হব ফুল রানী, তোমার মনের ফুল বাগানে আমি হব ফুল রানী, গুনগুনিয়ে আসবে তুমি, গুনগুনিয়ে আসবে তুমি, ও গো মধু সন্ধানে, তোমার মনের ফুল বাগানে আমি হব ফুল রানী, রানী রানী, আমি হব ফুল রানী, তোমার মনের ফুল বাগানে আমি হব ফুল রানী, আমি হব ফুল রানী। এরকম গান। মানে আমি ফিল করতে পারছিলাম, আমি ঘুঙরুর আওয়াজ পাচ্ছি, হাতে মনে হচ্ছে একটা বেলফুল নিয়ে বেলফুলে মালা গুঁজে রেখেছি, আর উফ গড়গড়াটা পাশেই রয়েছে। আর কি চাই এরকম সামনে গান হলে। নববর্ষ মানে আপনার ছোটবেলাতে বা এখনো কোন সেই রেসিপি যেটা আপনার মনে হয় হ্যাঁ এটা হলে ঠিক ঠিক নববর্ষটা পালন হচ্ছে, বা এগুলো না হলে নববর্ষ আর কি হলো না? হ্যাঁ, সেই সময় নতুন জামা কাপড় পরা একটা ভয়ঙ্কর ব্যাপার, এবং নানা বিভিন্ন পদের রান্না, 2-3-4 রকমের মাছ টাছ ইত্যাদি। মাংস কিন্তু হবে না, পায়েস টায়েস তার সঙ্গে ইত্যাদি ইত্যাদি, নট মাংস, মাংস ছাড়া বিভিন্ন পদের মাছ ইত্যাদি ইত্যাদি যত রকমের হয় এইসব। নতুন জামা কাপড় তো অবভিয়াসলি, আর তার সঙ্গে ছিল ওই সারাদিনের গান বাজনা। এটা আমার উপরি পাওনা ছিল। সারাদিন বাড়িতে আমাদের মা প্রতিষ্ঠা, মা কালী প্রতিষ্ঠা, সারাদিন পূজা আচ্ছা ইত্যাদি ইত্যাদি, তার মধ্যে দিনটা কাটতো। আর সব থেকে উপরি পাওনা যেটা ছিল, সন্ধ্যাবেলা হলে পুণ্যদপত্রী চিদানন্দ দাশগুপ্ত, আমাদের অপর্ণা সেনের বাবা, গৌর কিশোর ঘোষ, সাগরময় ঘোষ, সেবব্রত গুপ্ত, এরা সব এসে বাবার কাছে আড্ডা দিত। রামবাবু, ওই গোপালুড়ের ওই গানটা, এই গোপালুড়ে কে জানেন? আমরা আজকে যে যাত্রা দেখছি কত মানে নানা রকম এগিয়ে গেছে ইত্যাদি ইত্যাদি, সিনেমার লোকেরা যাত্রাতে অভিনয় করছে। এই যাত্রার সৃষ্টিকর্তা ছিলেন এই গোপালুড়ে।
কিরম করে জানেন? তিনি আসলে উড়িষ্যা থেকে এসেছিলেন, উড়িষ্যার নিবাসী, যার জন্য গোপাল উড়ে বলা হয় তাকে। এই গোপাল উড়ে কলা বেচতেন, বউবাজার তিনি কলা বিক্রি করছেন। আর সেই সময় মতিলাল ফ্যামিলির বড় জমিদার বাবু, তিনি তার সাগরেদ সব ওস্তাদিদের নিয়ে বসেছে, তারা গাইছে এইটা হচ্ছে। আর ঠিক এই সুরে দূর থেকে কলা চাই কলা চাই কলা, ভেবে দেখুন পুরোটা সা হিসেব করছে, চাই কলা দাও ছুট্টো দাও, চাই কলা চাই কলা চাই কলা। তো মতিলাল বাবু বলেন কলাওয়ালা এরকম সুরে গাইছে, এই কে আছিস? বলে ওই কলাওয়ালাকে ধরে আনতো। কলাওয়ালাকে ধরে আনা হলো, সে তো থত করে কাঁপছে যে কি দণ্ড না দেয় আমাকে। তো বলে আরেকবার ডাকো তো, তুমি চিৎকার করো তো কলা বলে। সে তো ওই সুরেই কলা চাই কলা যেই বলেছে, তখন ওই মুসলমান ওস্তাদ সামনে বসেছিল, তাকে বলে শোনো, এ আজ থেকে আর কলা বিক্রি করবে না, একে তুমি গান শেখা শুরু করো। আহা কি মানুষ ছিল তখন থেকে, বলতে গেলে চোখে জল আসে। গান শেখাবে, একে আর কলা বিক্রি করতে হবে না, তুই আমার বাড়ি থাক। সেই গোপালুরি পরবর্তীকালে বিশাল নাম করলেন যাত্রা তৈরি করে, যাত্রা লিখলেন এবং সুর করে তিনিই গাইতে লাগলেন। তখনকার দিনে তো মহিলারা যাত্রা করতেন না, তিনি মহিলার পাঠও নিজে করতেন, আচ্ছা, পুরুষেরও পাঠ নিজে করতেন। তার খুব বিখ্যাত গান ছিল ওই যাত্রা টাইপ। তিনি এত সফিস্টিকেটেড গান কখনো করেন নিধুবাবু বা দাশরথী রায়ের মতো। তিনি ওইরকম যাত্রা টাইপ অফ গান এই নবান্ন বা পয়লা বৈশাখকে কেন্দ্র করে উনি লিখেছিলেন। সে গানটি ছিল নতুন বরস জাগায় খরস সরস করে মন, 1 2 3 1 2 3 1 2 3 1 2 নতুন বরস জাগায় খরস সরস করে মন, নতুন বরস জাগায় খরস সরস করে মন। বৈশাখের এই সম্মেলনে, বৈশাখের এই সম্মেলনে বিশেষ আয়োজন গো, বৈশাখের ওই সম্মেলনে বিশেষ আয়োজন গো। নতুন বরস জাগায় খরস সরস করে মন, নতুন বরস জাগায় খরস সরস করে মন। ফুরফুরে ওই বইছে মলয়, ইয়ার বন্ধু আড্ডা জমায়। ফুরফুরে ওই বইছে মলয়, ইয়ার বন্ধু আড্ডা জমায়। বলে মারবো টেক্কায় আজ দেখে নাও, মারবো টেক্কায় আজ দেখে নাও, ধনুক ভাঙা পান। ফুরফুরে ওই বইছে মলয়, ইয়ার বন্ধু আড্ডা জমায়। বলে মারবো টেক্কায় আজ দেখে নাও, ধনুক ভাঙা পন। আবার বনে দি চাল ভাতে বাড়ে, বনে দি চাল ভাতে বাড়ে, দেখুক সর্বজন। ওই আগে বলেছিলাম যাত্রা টাইপ, সেটা কিরম করে দেখুন। বনে দি চাল ভাতে বাড়ে, দেখুক সর্বজন। ওরে বনে দি চাল ভাতে বাড়ে, দেখুক সর্বজন। ওরে বনে দি চাল ভাতে বাড়ে, দেখুক সর্বজন। নতুন বরস জাগায় খরস সরস করে মন, নতুন বরস জাগায় খরস সরস করে মন। বৈশাখের এই সম্মেলনে বিশেষ আয়োজন হয়, বৈশাখের এই সম্মেলনে বিশেষ আয়োজন। নতুন বরস জাগায় খরস সরস করে মন, সরস করে মন, সরস করে মন।
19 শতকে যে ধরনের গান বাজনা হতো, মানে এই ধরনের বৈঠকে আসরে যে গান বাজনা হতো, তখন তো ইংরেজরাও থাকতেন, তারাও তো এসব আসরে আমন্ত্রিত, তখন ইংরেজরাও তো আমন্ত্রিত হতেন। কথা, হ্যাঁ, তারা তো আর বাংলা বুঝতেন না সব সময়, তো সেক্ষেত্রে তাদের ভাষার মতো করে কিছু কি তৈরি করা হতো? হ্যাঁ নিশ্চয়ই। কিরকম? রূপচাঁদ পক্ষী ছিলেন, তার নাম RCD দি বার্ডস কিং, নিকনেম RCD দি বার্ডস কিং, রূপচাঁদ পক্ষী। তার একটা পক্ষী দল ছিল। আচ্ছা। তিনি একবার শোভাবাজার রাজবাড়ির কর্তা, তখন রাজা নবকৃষ্ণ দেব বাহাদুর, তার ইংরেজ বন্ধুদের ডেকেছেন বিনোদনের জন্য, আর গায়ক হিসেবে ডেকেছেন রূপচাঁদকে। আচ্ছা। হ্যাঁ, তা রূপচাঁদকে ডেকেছেন যখন, তখন রূপচাঁদ বললেন যে আমি নিশ্চয়ই আপনার সাহেব বন্ধুদের খুশি করার চেষ্টা করব, কিন্তু তার আগে আমার একটি গানের গল্প আছে। গল্পটি কি? সেটি হচ্ছে যে শ্রীকৃষ্ণ বৃন্দাবন পরিত্যাগ করে মথুরায় গিয়ে রাজা হয়েছেন, আর এদিকে বিরহ কাতরা শ্রীমতী রাধারানী অজস্র ধারায় কাঁদছেন। তার ওই কান্না দেখে সখীরা থাকতে পারছে না। তারা বলছে যে উনি আসবেন, কথা দিয়েছে, তুই এরকম করছিস কেন? সে বলছে না না না, ও আর কখনো ফিরবে না। এইটুকু আপনি খালি বলে দিন, বাকিটুকু আমি গিয়ে বুঝিয়ে দেবো। রূপচাঁদ পক্ষী শুরু করলেন, বুঝিয়ে দিলেন রাজা নবকৃষ্ণ দেব বাহাদুর যে শ্রীমতী রাধারানী বিরহ কাতরা, আর তিনি বলছেন সখীদের যে সুরটা দাও। আমারে ফ্রড করে ও ড্যাম কৃষ্ণ কোথায় গেলি, আমারে ফ্রড করে ড্যাম কৃষ্ণ কোথায় গেলি, আই এম ফর ইউ ভেরি সরি, আমার গোল্ডেন বডি হলো কালি। হ্যাঁ, আমারে ফ্রড করে ড্যাম কৃষ্ণ কোথায় গেলি, আমারে ফ্রড করে ড্যাম কৃষ্ণ কোথায় গেলি, বলি আই এম ফর ইউ ভেরি সরি, আমার গোল্ডেন বডি হলো কালি, আমারে ফ্রড করে ড্যাম কৃষ্ণ কোথায় গেলি। আমরা তো গোয়ালিনি, তাই জন্য আমাদের ভালো লাগেনি। আমরা পুয়ার ক্রিচার, মিল্ক গার্ল, তাদের ব্রেস্টে মারলি শেল। আমরা পুয়ার ক্রিচার, মিল্ক গার্ল, তাদের ব্রেস্টে মারলি শেল। ওরে ননসেন্স, তোর নাইকো আকেল, ব্রিচ অফ কন্ট্রাক্ট করে গেলি, আমারে ফ্রড করে। ওরে ড্যামে কৃষ্ণ কোথায় গেলি, ওরে আমারে ফ্রড করে ড্যামে কৃষ্ণ কোথায় গেলি। কহে RCD দি বার্ডস কিং, বলি হাফ ইংলিশ হাফ বেঙ্গলি, ওরে আমারে ফ্রড করে, ওরে ড্যামে কৃষ্ণ কোথায় গেলি, ওরে আই এম ফর ইউ ভেরি সরি, আমার গোল্ডেন বডি হলো কালি, আমারে ফ্রড করে ড্যামে কৃষ্ণ কোথায় গেলি। মানে যারা রাধিকার এই মর্ম কথা বুঝতে পারেন তারা সবসময়ই বলেন, শ্রী রাধিকার হয়ে কথা বলেন, এবং তারা বলেন অনুগত জনে কেন করো এত প্রবঞ্চনা, তুমি মারিলেও মারিতে পারো, তবে বাঁচাতে কে করে মানা। এই যে নির্ভর গানের কথা বলছেন আপনি, ব্যাপার হচ্ছে হি ওয়াজ দ্য ফার্স্ট ম্যান যে বাংলায় প্রেমের গান লিখেছিলেন। এর আগে কিন্তু সব ওই রাধা কৃষ্ণ প্রেম নিয়ে সব লেখা, যার জন্যে রামনিধি গুপ্তকে এক ঘরে করা হয়েছিল। তার কাছে দেখা করতো না, সে বাজার পর্যন্ত যেতে পারতেন না, এমন অবস্থা তার। এরকম অনুগত জনের মতো বহু গান, বহু তো এমন সব গান রয়েছে।
একটা গান আপনাদের শোনাই, তার গান বাদ দিলে বাংলা সাহিত্যের ইতিহাসটা অর্ধেকটা খণ্ড করে দিলাম, ভেঙে দিলাম। সেটা হচ্ছে দাশরথী রায়। দাশরথী রায়, রাইট, ঠিক। তিনিও টপ্পা লিখলেন। কিরকম লিখলেন জানেন? তিনি বলছেন, শ্রীমতী রাধারানী তার জটিলা কুটিরে নন্দীকে বলছে যে তোরা তো আমার নামে অনেক কথাই বললি, যে আমি কলঙ্কিনী, হ্যানত্যান ইত্যাদি ইত্যাদি, তার সঙ্গে আরো কিছু বল যে আমি যা বলছি, গিয়ে বলবে যা। তারপর দেখুন কথা, দেখুন কাকে বলে। বলছে, ননদিনী ননদিনী বলো নগরে নগরে ননদিনী বলো নগরে নগরে, ওরে ডুবেছে রায় রাজনন্দিনী কৃষ্ণ কলঙ্ক সাগরে, ওরে ডুবেছে রায় রাজনন্দিনী কৃষ্ণ কলঙ্ক সাগরে, ননদিনী বলো নগরে 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 নগরে, ননদিনী বলো নগরে। বলছে, লক্ষ্য করুন, আমার কাজ কি বাসে, এই বাসে মানে বাড়িতে, আর কাজ কি বা সে, আমার কাজ কি বাসে আর কাজ কি বা সে, আমি মন দিয়েছি পিত বাসে, আর সে বাসে যার হৃদয় বাসে, ওরে সে বাসে যার হৃদয় বাসে, বল সে কি বাসে বাস করে, ননদিনী বাজাও বলো নগরে নগরে নগরে, ননদিনী বলো নগরে নগরে, ননদিনী বলো নগরে নগরে, ওগো ননদিনী বলো নগরে নগরে নগরে, ননদিনী বলো নগরে নগরে নগরে, ননদিনী বলো নগর, ননদিনী বলো নগর, ননদিনী বলো নগর। নববর্ষের বৈঠকে আমরা যখন রয়েছি, এরকম পুরাতনী টপ্পা এবং সেই সমস্ত গানগুলি যেগুলি বাঙালি সংস্কৃতি এবং আড্ডার সঙ্গে, নববর্ষের সঙ্গে জড়িয়ে রয়েছে, শ্রীকুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে যে নামটি উচ্চারিত হয়, তিনি তার পিতা প্রখ্যাত গায়ক শ্রী রামকুমার চট্টোপাধ্যায়, তাকে সাধারণ মানুষ অনেক বেশি চিনেছে অমর গীতি সিনেমার মাধ্যমে, এবং সেখানে অজস্র গান অনেক বেশি জনপ্রিয় হয়েছিল। আমরা সেখান থেকে একটু শুনতে চাইছি আপনার কণ্ঠে। আমি দু লাইন একটু বলি সেসব থেকে। ও কত জনে কেন করো যেত প্রবঞ্চনা, অনুগত জনে কেন করো যেত প্রবঞ্চনা, তুমি মারিতে পারো, তোমায় রাখে থেকে করে মানা, অনুগত জনে কেন করো যেত প্রবঞ্চনা, জনুগত জনে কেন, যদি করে থাকি অপরাধ, আমায় প্রেম ডুরি দিজে বাঁধ, বিনা অপরাধে বধ, বিনা অপরাধে বধ, একেই তব বিবেচনা বিবেচনা,
অনুগত জনে কেন করো যত প্রবঞ্চনা, অনুগত জনে কেন করো যত প্রবঞ্চনা। তুমি মারিলে মারিতে পারো, তোমায় রাখে থেকে করে মানা। অনুগত জনে কেন, অনুগত জনে কেন, অনুগত জনে কেন। একটা বলি মনে পড়ে গেল দাদা ঠাকুরের কথা। এই রেডিওতেই বাবা তখন সবে অডিশনে পাশ করেছেন, বাবা ঢুকছেন আর দাদা ঠাকুর বেরিয়ে আসছেন। দাদা ঠাকুর খালি গা, গলায় একটা উড়নি, খালি পা, এরকম মোটা গাছ পইতে একদম। তা হঠাৎ বাবাকে ঢুকতে দেখে উনি থমকে দাঁড়িয়ে পড়লেন। দাদা ঠাকুর থমকে দাঁড়িয়ে পড়ে জিজ্ঞেস করলে, এখানে কি করা হয়? তা বাবা খুব কিংকর্তব্য বিমূঢ় হয়ে বললেন যে আগে গাই। তো যেই গাই বলেছেন সঙ্গে সঙ্গে দাদা ঠাকুর জিজ্ঞেস করে, তা দুবেলা কষের করে দেয়া হয়? গাই বলেছে, দুবেলা কষের করে দেয়া হয়। আর দাদা ঠাকুর মানে শরৎচন্দ্র পণ্ডিত তো শব্দ নিয়ে এমন খেলা খেলেন সে, হ্যাঁ, অবর্ণনীয়। এই পরবর্তীকালে আমি দেখিনি, কিন্তু আমার বাবা জানতেন, বাবার কাছে শোনা। এই দাদা ঠাকুর একদিন বাবাকে এসে বললে, হ্যাঁ রে তুই কি সব গান করছিস, টপা টপা হ্যান্তা ইত্যাদি, আমার গান গাইছিস কেন? আচ্ছা। তো বাবা বলে, কি আপনার গান? বলে, খালি খালি কতটা পড়ছি আমি, দেখুন। বলছি এমন গান যে সব ব অক্ষর দিয়ে না, সেন্টেন্স গুলো সব ব অক্ষর দিয়ে, শুধু ব দিয়ে গান। কিরকম? বাজিল বাঁশের বাঁশরি, বাজাইছে বনে বসে বন বিহারি, বৃষভানু বালা বলি বাঁশি বাজিছে, বাঁকা বনমালী বুকে বাজ বিঁধেছে, বসন্ত বাতাসে বাঁশি বিষ বরিশে, বাজে বিভাস বাজে বসন্ত, বিরাজিত বিকশিত পল্লরী। বাপরে বাপ, অসাধারণ, কি ভয়ঙ্কর, অসাধারণ, অনন্য। হ্যাঁ, তো একটা সাবজেক্ট আমরা পয়লা বৈশাখের দিন না বললে খুব ভুল হবে। তার নাম অমৃতলাল বোস। অমৃতলাল বোস, অমৃতলাল বোস লিখেছিলেন যে ওই পয়লা বৈশাখ কেন্দ্র করে যে খুব ভালো ভালো খাওয়া দাওয়া হয়, তা একটা গানের নাম দিলেন লুচির বংশ পরিচয়। আচ্ছা, কিরকম? তা লুচির বংশ পরিচয় কিরকম বলছে, লুচি তোমার মান্য ত্রিভুবনে, বাজাও তুমি অরুচির রুচি, মুখ মিষ্টি সূচে, মুখে দিলে তোমায় বাঁচি নে, লুচি তোমার মান্য ত্রিভুবনে, লুচি তোমার মান্য ত্রিভুবনে, তুমি অরুচির রুচি, মুখ মিষ্টি সূচে, মুখে দিলে তোমায় বাঁচি নে, লুচি তোমার মান্য ত্রিভুবনে, ত্রিভুবনে, লুচি তোমার মান্য ত্রিভুবনে। আমি আগেই বলেছি যে বংশ পরিচয়, আসতে বাজাও, বংশটা কিরকম লুচির? কিরকম? তো বলছে, তোমার সহোদরা ভাই রুটি আর পরোটা। আচ্ছা, তোমার সহোদরা ভাই রুটি আর পরোটা, তোমার সহোদরা ভাই রুটি আর পরোটা, যেজন জানে না বলে পর ওটা, আবার ডাল পুরি বেটা সেটা তোমার জ্যাঠা, মুখে দিলে পরে বাঁচি নে, লুচি তোমার মান্য ত্রিভুবনে, ত্রিভুবনে, লুচি তোমার মান্য ত্রিভুবনে। বলছে দেখো, তোমার চাঁদ পান্না পুত্র চাঁদ সই খাজা, আবার সহোদরা ভগ্নী ধাম পাঁপড় ভাজা, তোমার চাঁদ পান্না পুত্র চাঁদ সই খাজা,
সহদরা ভগ্নী নাম পাঁপড় ভাজা, আবার উপযুক্ত ভাগ্নে নাম জিবে গজা। ইচ্ছে করে আনি ভবনে, লুচি তোমার মান্য ত্রিভুবনে, ত্রিভুবনে লুচি তোমার মান্য ত্রিভুবনে। তোমার কন্যার নাম কচুরি সুন্দরী। কচুরি দু রকমের হয়, একটা ডালপুরি হয় আর একটা খাস্তার কচুরি হয়। আর খাস্তার কচুরি দিলে দেখবেন হাতে গলে গলে পড়ে, খসে খসে পড়ে আর কি। তাই বলছে তোমার কন্যার নাম কচুরি সুন্দরী, খাস্তা বলে সেজে সর্বদা আদরে। ওগো বড় লোকের বাড়ি কত মারামারি, গরিবে চোখে দেখতে পাইনে, লুচি তোমার বান্য ত্রিভুবনে। তুমি অরুচির রুচি মুখ মিষ্টি সুচি, তোমায় মুখে দিলে পরে বাঁচি নে, লুচি তোমার বান্য ত্রিভুবনে, ত্রিভুবনে লুচি তোমার বান্য ত্রিভুবনে, লুচি তোমার বান্য ত্রিভুবনে, লুচি তোমার বান্য ত্রিভুবনে। দাদা ঠাকুর পয়লা বৈশাখকে কেন্দ্র করে একটা সাংঘাতিক গান লিখেছিলেন। সেটা এত অদ্ভুত গান, সেটা আপনাদের না শোনালে আমার কষ্ট হবে। আমরা সে গান শোনার জন্য ব্যাঘ্রের মতো ব্যগ্র হয়ে আছি। সামা সামা আজকে মাসের পয়লা, হ্যাঁ আজকে মাসের পয়লা, ভোর হতে মুদি তাগাদায় যাসে। ও শুধু যে আনন্দ করবে তা তো নয়, আবার খরচারও কোনো ব্যাপার আছে। টাকা আসবে যেমন পয়লা বৈশাখে, টাকা আবার খরচারও ব্যাপার আছে। তা বলছে ভোর হতে মুদি তাগাদায় যাসে, আর দুয়ারে দাঁড়ায় গয়লা, আজকে মাসের পয়লা, ওগো আজকে মাসের পয়লা, আজকে মাসের পয়লা, ওগো আজকে মাসের পয়লা। ভোর হতে মুদি তাগাদায় আসে, দুয়ারে দাঁড়ায় গয়লা, আজকে মাসের পয়লা, ওগো আজকে মাসের পয়লা। এবার ছেলে বলছে, ছেলে মেয়ে স্ত্রী নিয়ে সংসার তো, তা বলছে ছেলে বলে আজ দিতে হবে মোরে বই কিনিবার দাম গো, ছেলে বলে আজ দিতে হবে মোরে বই কিনিবার দাম গো, আর মেয়ে বলে ওগো মাহিনা না দিলে স্কুলে নাম দেবে কেটে গো, মেয়ে বলে ওগো মাহিনা না দিলে স্কুলে নাম দেবে কেটে গো, আর গিন্নি বলেন আনো গো সাবান, আরে ওরে গিন্নি বলেন আনো গো সাবান, আমার রং হয়ে গেল ময়লা, আজকে মাসের পয়লা, ওগো আজকে মাসের পয়লা। ভোর হতে মুদি তাগাদায় আসে, দুবারে দাঁড়ায় গয়লা, আজকে মাসের পয়লা। বাজাও আজকে মাসের পয়লা, ওগো আজকে মাসের পয়লা, ওগো আজকে মাসের পয়লা, পয়লা 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 গো, আজকে মাসের পয়লা, ওগো আজকে মাসের পয়লা, ওগো আজকে মাসের পয়লা, ওগো আজকে মাসের পয়লা। এই ছিল দাদা ঠাকুর। আর আজকে মাসের পয়লাতে বউয়ের আবদার, ছেলে মেয়ের দাবি সবকিছু মাথায় নিয়ে তার আগের গানটাকে মনে রেখে এতক্ষণে নিশ্চয়ই ব্রেকফাস্ট মেনুটা রেডি হয়ে গেছে। লুচি হবে নাকি কচুরি নাকি তার সঙ্গে কি সবটাই। তবে একটা কথা বলি, আজকে এই সকালটা আপনার গানে গানে যেমন ভরে গেল, সেই সঙ্গে আরো এইখানে যারা তিনজন আছেন তাদের অবশ্যই আমরা ধন্যবাদ দেব। এত সুন্দর সঙ্গত, অসাধারণ। দীপঙ্কর দা তবলা মানে কথা বলেছে রীতিমতো, আর তার সঙ্গে কিবোর্ড আর হারমোনিয়ামে আছেন তন্ময় দা, তন্ময় চট্টোপাধ্যায়, আর পারকাশনে আছেন সিদ্ধার্থ দা, সিদ্ধার্থ মুখোপাধ্যায়, দীপঙ্কর আচার্য আছেন তবলাতে। আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি আমাদের এই পর্বে। আর এই মুহূর্তে তোমার মনের মধ্যে একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে ধারাটাকে আপনি বহন করেছেন সেটা হচ্ছে টপ্পা বা এই জাতীয় পুরাতনী গানের, এর ভবিষ্যৎটা কি বলে মনে হয়? ভবিষ্যৎ অন্ধকার পুরোপুরি, একেবারে।
কিন্তু তবু আমরা প্রার্থনা করতে পারি, আমাদের বাংলা সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে যে সঙ্গীত, পুরাতন এই গান, টপ্পা বা এই জাতীয় গানগুলি, এগুলো আমাদের মনকে ঋদ্ধ করে, অনেক বেশি দ্রব করে এবং আমরা অনেক বেশি আনন্দ পাই। এবং সেই আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আজকে 100.1 FM গোল্ড নববর্ষের এই বৈঠকে বসেছে। শ্রীকুমার দা এতক্ষণ ধরে সঙ্গে ছিলেন এবং তার সঙ্গে ছিলেন আমাদের প্রিয় সঙ্গত যারা দিয়েছেন, তাদের সকলকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা। ধন্যবাদের আগে এটা আমার ঘরের মারাত্মক গান এবং যার জন্য রামকুমার 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 কিংবা শ্রীকুমার শ্রীকুমার লোকে বলে, তার দুটো লাইন একটু বলে দিই। নিশ্চয়, নইলে লোকেরা তাদের মনে অভিমান হবে, বলবে শ্রীকুমার এলো কিছু বললো না। এটা ওগো যমুনায় জল আনতে যাচ্ছ, সঙ্গে নেই কেউ, তুমি কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ। ওগো যমুনায় জল আনতে যাচ্ছ, সঙ্গে নেই কেউ, তুমি কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ। যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে, যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে, কলসি তোমার যাবে ভেসে, লাগলে প্রেমের ঢেউ, ওগো কলসি তোমার যাবে ভেসে, লাগলে প্রেমের ঢেউ, তুমি কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ। ওগো যমুনায় জল, একটু দেখিন দীপঙ্কর কিরম বাজাচ্ছে, দেখিনি কি বল, ওগো যমুনায় জল, ওগো যমুনায় জল আনতে যাচ্ছ, যমুনায় জল, ওগো যমুনায় জল আনতে যাচ্ছ, সঙ্গে নেই তো কেউ, ওগো যমুনায় জল, হ্যাঁ ও কেবল ওগো যমুনায় জল, যমুনা যমুনা যমুনা, ওগো যমুনায় জল আনতে যাচ্ছ, যমুনায় জল, যমুনায় জল আনতে যাচ্ছ, সঙ্গে নেই কেউ, তুমি কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ, কাদের কুলের বউ।